ভারতের এনডিটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, লিখিত সাক্ষাৎকার। সেখানে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরবেন। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি আমি ইতিমধ্যে বাংলা তর্জমা করে সেটা রেকর্ড আমার ইউটিউবে প্রকাশ করেছি, আপনারা নিশ্চয়ই অনেকে সেটা শুনেছেন। কিন্তু এই ভাষণ থেকে আমরা কি পাঠ করলাম? প্রধানমন্ত্রী যে বলছেন তিনি দেশে ফিরবেন, তার বাস্তবতা কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু, এবং একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রামটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বারবার বলছেন তিনি দেশে আসবেন, এটাকে আমরা কতটা গুরুত্ব দিব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অতীতে এমন কোনো কথা বলেছেন যেটা তিনি করেননি? সেই পদ্মা সেতুর কথা স্মরণ করুন না কেন? মনে আছে আপনাদের, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন কে সাথে নিয়ে ষড়যন্ত্র করে ইউনূস যখন পদ্মা সেতুর নির্মাণ থেকে বিশ্ব ব্যাংকে সরিয়ে নিল, তখন বাংলাদেশের বড় বড় অর্থনীতিবিদ নামে পরিচিত দুর্বৃত্তরা, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য, আকবর আলী খান, সাথে ডেইলি স্টার, প্রথম আলো, এরা একের পর এক প্রচারণা চালাচ্ছিল যে পদ্মা সেতু একটা অবাস্তব কল্পনা যদি সাথে বিশ্ব ব্যাংক না থাকে। সেই অবস্থায় বাংলাদেশের একটি মাত্র মানুষ সাহস করে ঘুরে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন না আমি পদ্মা সেতু করব, বিশ্ব ব্যাংক ছাড়াই করব, নিজের অর্থায়নে করব। কে দাঁড়িয়েছিলেন? শেখ হাসিনা। এবং আমরা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করিনি এটাকে। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বলছেন কিন্তু তিনি করতে পারবেন না, যত সদিচ্ছাই থাকুক। পরবর্তীতে আপনারা দেখেছেন সকল গুজব, সকল জল্পনা কল্পনাকে ভেদ করে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে ছেড়েছেন। এটা তো শুধু একটা বিষয় না, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক উন্নয়ন সেগুলোর বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক ধরনের আপনার নিরুৎসাহিত করেছিল, শেখ হাসিনা সেগুলো করে ছেড়েছেন। শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এইটার পেছনে বাস্তবতা কতটুকু, মানুষের অবস্থাটা কি সেটা একটু দেখুন। এই যে 2024-এর জঙ্গি উত্থান হয়ে গেল, এই উত্থানের যারা সরাসরি বেনিফিশিয়ারি, ধরেন আত্মঘাতী চরমপন্থী হাসনাত নাহিদ, কিংবা জামাতের শফিক, কিংবা এমনকি বিএনপি, যেহেতু তারা এই চরমপন্থা উত্থাপনের সরাসরি সবচেয়ে বড় লাভবান, কারণ তারা সরকার গঠন করেছে, রাজনৈতিক ক্ষমতায় এসেছে। এই মানুষগুলো বাদ দিলে বা এই শক্তিগুলোকে বাদ দিলে আপনি অন্য একজন মানুষকে জিজ্ঞেস করেন তো, যারা 2024-এর জঙ্গি উত্থানে জড়িত হয়েছিল, যারা সেখানে আপনার গিয়েছিল, তাদের একটা মানুষ কি আজ পর্যন্ত বলেছে যে এই জঙ্গি উত্থানের ফলে তারা ভালো একটা কিছু পেয়েছে? আপনি নুরুল কবিরকে জিজ্ঞেস করুন তো, নুরুল কবিরের তো প্রচুর ইন্টারভিউ আমরা তৃতীয় মাত্রা ইত্যাদিতে দেখি। সে তো এই 24-এর জঙ্গি উত্থানে যারা সবচেয়ে বড় সহযোগী হয়েছে তাদের মধ্যে অন্তত সবচেয়ে শোভন বুদ্ধিজীবী। সে কি বলে? সে কি একবারও কি আশাপ্রদ কিছু বলেছে এর মধ্যে? দেখবেন তার কণ্ঠে ব্যাপক হতাশা, যে কি চেয়েছিলাম কি হয়ে গেল। তারপরে আপনি যদি আরো কিছু বিখ্যাত সাংবাদিককে নেন, ধরেন আনিস আলমগীর। আনিস আলমগীর তো সোৎসাহে 24-এর এই জঙ্গি উত্থানের যে আন্দোলন সেটাতে আপনার সামিল হয়েছিলেন। তিনি কি বলছেন এখন? তিনি বলছেন যে আমি প্রতারিত হয়েছি, ইউনূস আমাকে প্রতারিত করেছে, সেই চরমপন্থীরা আমাকে প্রতারিত করেছে। আমাদের বিখ্যাত সাংবাদিক পান্না, মঞ্জুরুল আলম খান পান্না, তার কথা শুনুন। কিংবা এমনকি যারা আরো ডিউবিয়াস ক্যারেক্টার, যেমন মাসুদ কামাল, আরো ডিউবিয়াস ক্যারেক্টার আছে অনেকগুলো, এদের কাছে শুনুন তো 2024-এর জঙ্গি উত্থানের ব্যাপারে এদের কণ্ঠে হতাশাটা দেখুন। আপনাদের কি মনে হয় যদি ইউনূস বা সেই চরমপন্থীরা দেশ শাসনে কিংবা টিকে থাকার সংগ্রামে ন্যূনতম সাফল্য দেখাতে পারলে, এই ধরনের একটা লোককেও কি আপনি বলতে শুনতেন যে তারা ভুল করেছে, যে এটা ব্যর্থ হয়েছে? না, আপনি কিন্তু শুনতেন না। এখন আমাদের বন্ধু তারা সবাই, কিন্তু এরা সবাই কিন্তু ইউনূসের সহযোগী হতেন এবং সেই দিকেই থাকতেন। সেই অবস্থাটা কি হয়েছে? হয়নি। কারণটা কি জানেন? কারণ হলো যে, প্রথম কথা হলো যে এই যে চরমপন্থা উত্থানের সময় আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম, অনেকে বুঝতে পারিনি। এই বুঝতে না পারাটাও কিন্তু একটা বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার ব্যাপারে একটা ব্যাপক দুর্বলতা, সেই প্রশ্ন আজকে আনছি না। কিন্তু এই যে লোকগুলো দেখলো যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার কারণটা কি? মূল কারণটা হলো যে আপনার ষড়যন্ত্র করে, সভ্যতার বিরুদ্ধে গিয়ে, ইতিহাসের বিরুদ্ধে গিয়ে একটা রাষ্ট্র দখল করে সে রাষ্ট্রটাকে আপনার কুক্ষিগত করা যায় না, যেটা জঙ্গিরা চেয়েছিল, যারা শফিকরা যেটা চেয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে গিয়ে বাংলাদেশকে তারা একটা চরমপন্থী রাষ্ট্রে পরিণত করবে। বিএনপি কি চেয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপি শাসনের ফলে বাংলাদেশে যেই অভিশাপ 2024-এর 5ই আগস্ট নেমে এসেছিল কিংবা জুলাইতে নেমে এসেছিল, সেটা কি কোনো ধরনের আপনার উপশম হয়েছে? খুন খারাপি কমেছে? আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে? অর্থনীতির ক্ষেত্রে কি কোনো আপনার সুসংবাদ আছে?
আমাদের যে তরুণ সমাজের যে ভবিষ্যৎ ইউনূস এবং জঙ্গিরা নষ্ট করে দিয়ে গেল, সেখানে কি তারেক রহমান কোনো আশাবাদ জাগ্রত করতে পেরেছিলেন? যেই সব দেশ বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ধরনের ভ্রমণের আপনার ক্ষেত্র সংকোচন করেছে, সেখানে কি কোথাও এতটুকু প্রসারিত হয়েছে? শেষ পর্যন্ত এই যে তারেক রহমান সাহেব মালয়েশিয়া গেলেন, সেখানে কি তিনি আমাদের শ্রমিকদের জন্য বাজার উন্মুক্ত করতে পেরেছেন, পুনরায় খুলতে পেরেছেন? চীন থেকে তিনি কোনো আপনার রিকগনাইজেবল, চেনা যায়, দেখা যায়, হিসাব করা যায় এমন কোনো সহযোগিতা পেয়েছেন যেটাতে তারেক রহমানের সরকার একটু অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে একটু কম শঙ্কিত মনে করতে পারে? আমরা কিন্তু দেখেছি কোনোটাই হয়নি। এই অবস্থায় বাংলাদেশের মানুষ কি মনে করছে শেখ হাসিনার এই আগমনকে নিয়ে? চিন্তা করুন তো। তার এগুলো তো বাদ দিলাম, তারপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা দেখছেন না, কিভাবে বাংলাদেশে চরমপন্থার উত্থান হয়েছে, কিভাবে রাস্তায় রাস্তায় এখন জঙ্গিদের পতাকা উঠছে, হ্যাঁ, চালাকি করে কলেমা লিখে সেই পতাকা তারা রাস্তায় রাস্তায় টাঙ্গিয়ে দিচ্ছে। এই অবস্থাটা তো আমরা জঙ্গিদের চরমপন্থার উত্থান যেটা হচ্ছিল জুলাইতে 2024 তখনই দেখছিলাম। নুরুল কবিররা হয়তো দেখে নাই, মাহবুজ আনাম হয়তো দেখে নাই, মতিউর রহমান হয়তো দেখে নাই, কিন্তু দেখেন আজকে যে চরমপন্থীরা ধীরে ধীরে বাংলাদেশ দখল করে নিচ্ছে এবং যেটার সাথে সংগ্রাম করে তারেক রহমানের টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। আমরা এমনকি 2001 থেকে 6 সালেও দেখেছি যে তারেক রহমান এইসব চরমপন্থীদের একদিক থেকে তো উনি এদের প্রশ্রয় দেন, আরেক দিক থেকে উনি চাইলেও তাদেরকে উনি দমন করতে পারেন না, এবং দমন করতে গেলে তারা যেইভাবে তারেক রহমানের উপর খেপবে, সেইখান থেকে কিন্তু তারেক রহমানের জীবনহানিরও কিন্তু আশঙ্কা আছে, আমি এটা আগাম বলে রাখলাম। এবং যেই নুরুল কবির, মতি, মাহফুজ এরা চরমপন্থা উত্থানে সরাসরি আপনার সহযোগী হয়েছে, এমনকি সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, এগুলো প্রত্যেকটা লোককে, প্রকাশ্য দিবালোকে আপনার চরমপন্থীরা যারা আজকে কলেমার পতাকা উত্তোলন করছে, এরা যদি ভালোভাবে গেড়ে বসতে পারে, প্রত্যেকটা লোকে কিন্তু আপনার চৌরাস্তার মাঝখানে এনে কিন্তু জবাই করবে। কারণ এই লোকগুলো প্রত্যেকে নাস্তিক অথবা সমাজে এমন কিছু করেছে যেটাকে তারা মনে করে যে ওই চরমপন্থীদের যেসব ধর্মীয় বিষয় টিষয় সেগুলোতে তারা চরম ব্যত্যয় ঘটিয়েছে। দেখেন, যারা সবচেয়ে বেশি এগুলোতে উৎসাহিত হয়েছে সেই লোকগুলোর জীবন কিন্তু, এই লোকগুলো কত বছর বেঁচে থাকবে, আজকে কালকে কেউ মরে যেতে পারে, সবই বয়স্ক, সেগুলো মানি, কিন্তু এদের জীবন কিন্তু সবচেয়ে বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই চরমপন্থীদের সাথে যাওয়ার কারণে। পাশাপাশি দেখেন আন্তর্জাতিক ক্ষেত্র কি মনে করবে? মার্কিন যুক্তরাষ্ট্র তো নিজেকে চরম আপনার হতাশ মনে করবে। মার্কিন যুক্তরাষ্ট্র 2024 চরমপন্থার উত্থানে সহযোগী হয়েছিল, এখন তারা নিজেদেরকে প্রতারিত ছাড়া কি ভাবে, যেভাবে কলেমার পতাকা নিয়ে জঙ্গিরা বাংলাদেশ ছেয়ে ফেলছে। এই অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার জন্য একটা অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সবাই বুঝতে পারছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে একটা স্থায়ী, স্থিতিশীল গণতান্ত্রিক সরকার আর কেউ দিতে পারবে না। এই অবস্থায় শেখ হাসিনা যে বাংলাদেশে আসার কথা বলছেন, সেটা আমি তো মনে করি অত্যন্ত বাস্তব ভিত্তিক, এবং শেখ হাসিনার সৈনিকরা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, তাকে গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে আপনার সফল না হওয়া পর্যন্ত তারা সবাই কিন্তু জীবন দিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের আঙ্গুলের উপর দাঁড়িয়ে প্রতীক্ষা করছে কখন জননেত্রী আসবেন, কখন জননেত্রী আসবেন। তার প্রেক্ষাপটে শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারটা দিলেন, এবং তিনি বাংলাদেশের সমূহ বিপদগুলি, গণতন্ত্রহীনতা, সংখ্যালঘু নির্যাতন, সবকিছু সংক্ষেপে কিন্তু এই সাক্ষাৎকারে বলেছেন। আর দ্বিতীয় যে জিনিসটা আপনাদের দেখতে বলবো সেটা হলো যে শেখ হাসিনার সংগ্রাম, যেটা কিছু কিছু কথা এই সাক্ষাৎকারে উঠে এসেছে। দেখেন, শেখ হাসিনাকে বাংলাদেশ যেভাবে অপমান করেছে এই চরমপন্থীরা, সেটা তো শেখ হাসিনা ডিজার্ভ করেন না। বাংলাদেশে আপনার তিনি যে 16 বছর সরকার চালিয়েছেন, সেখানে তিনি 7% গড়ে কোভিড টোভিড সহ 7% জিডিপির প্রবৃদ্ধি দান করেছিলেন এই দেশের মানুষকে। আজকে সেটা 3.5% হয়ে গেছে তারেক রহমান এবং ইউনূসের আমলে। তিনি মানুষকে কত ধরনের সহায়তা করেছিলেন। 42 লক্ষ মানুষকে তিনি কিন্তু বাড়ি দিয়েছিলেন, এরা ছিল গৃহহীন মানুষ, এটাও তিনি এই সাক্ষাৎকারে বলেছেন। এবং তার জীবনের যে সংগ্রাম, সেটা একটু উঠে এসেছে। দেখেন, শেখ হাসিনাকে আমরা যদি দেখি, 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে বিদেশে চলে যান। ফলে শেখ হাসিনা তখন আপনার বেঁচে যান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, কিন্তু সেখানে তো তিনি সব হারিয়েছিলেন, তাই না? সব হারাননি। এবং 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনা, শেখ রেহানা রাষ্ট্রহীন মানুষ, পাসপোর্টহীন মানুষ, এবং তারা শরণার্থী। চিন্তা করতে পারেন, জাতির পিতার মেয়েরা শরণার্থী হয়ে গেছে মাত্র স্বাধীনতার 3.5 বছরের মাথায়। আজকে আমি নিজে যখন একজন শরণার্থী বাংলাদেশের, আমার গর্ব হয় যখন আমি ভাবি যে শেখ হাসিনাও তো শরণার্থী ছিলেন, শেখ রেহানাও শরণার্থী ছিলেন। আমরা তো বাংলাদেশের জন্য, আজকে যারা আমরা রাজনৈতিক শরণার্থী, তারা তো বাংলাদেশের জন্য শরণার্থী হয়েছি। কোন বাংলাদেশ? মুক্তিযুদ্ধের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক, উদার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক,
স্থিতিশীল, সমৃদ্ধ, ভবিষ্যৎমুখী বাংলাদেশ। আমাদেরকে যারা টিক্কারি মারবেন তারা কারা? তারা চান চরমপন্থার বাংলাদেশ, যেটা দেখতে পাচ্ছেন না, পতাকা তুলে তুলে সব মানুষ তো আজকে ভয়ে কাঁপছে। সেই 2 কোটি জঙ্গিদের সমর্থক ছাড়া সবাই ভয়ে কাঁপছে না জঙ্গিদের।